আমরা মহা এক্সিট পোলে চোখ রাখবো, তার আগে গুরুদাস কলেজ থেকে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, গুরুদাস কলেজে বিজেপির মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ, মাথা ফাটলো মহিলা এজেন্টের, গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাঙা গাড়ির ছবি। গুরুদাস কলেজে রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি এবং সেখানে বিজেপির মহিলা এজেন্ট, তার মাথা ফাটানো হয়, গাড়ি ভাঙচুরও করা হয়। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মৌমিতা, দেখো, কিছুক্ষণ আগেই যখন বুথ এজেন্টরা বেরোচ্ছিলেন গেরুয়া শিবিরের তরফ থেকে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির এই এজেন্ট যিনি গুরুদাস কলেজের দায়িত্বে ছিলেন, সেই বুথ এজেন্টের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তার শুশ্রূষা চলছে, তাকে স্থানীয় যে বিজেপি দপ্তর, সেই দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। সকালেই এই বুথ কর্মী, এই বুথ এজেন্টকে তুলে দেওয়ার অভিযোগে সরব হয়েছিল বিজেপি প্রার্থী তাপস রায় এবং তারপরেই দেখা যায় যে তাপস রায় যান এবং এই এজেন্টকে, এই মহিলা এজেন্টকে তিনি বসিয়ে দেন। কিন্তু তারপরেও আবার সন্ধ্যেবেলায় যখন বুথ এজেন্টকে বের করার সময় হয়, সেই সময় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে যে তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি একটু প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসি। প্রদীপ, এর আগেও দেখা গেছে যে এক্সিট পোলের যে ট্রেন্ড সেটাই হুবহু রিফ্লেক্ট করে ভোটের ফলাফলে, এমনটা নয়, বরং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে যা প্রেডিকশন থাকে তার একদম ভিন্ন রূপ। কিন্তু এখনও পর্যন্ত বিশেষ করে যে প্রসঙ্গটা বারবার আলোচিত হয়েছে জাতীয় রাজনীতিতে, যে নরেন্দ্র মোদীর বিপক্ষে শক্তিশালী প্রতিপক্ষকে এবং ইন্ডিয়া ব্লক, যদি আমরা দেখি ইন্ডিয়া ব্লকও সেভাবে সব জায়গায় রূপায়িত হয়নি। এ রাজ্য তার অন্যতম বড় প্রমাণ, কেরালা তার প্রমাণ। সেখানে দাঁড়িয়ে এই প্রবণতা, সেটার বাস্তবে প্রতিফলন হওয়ার সম্ভাবনা কতটা দেখছেন? দেখুন মৌপ্রিয়াদি, ভারতবর্ষের মানুষ অন্তত যে এক্সিট পোল আপনি বলছিলেন তার কতটা যথার্থ, এটা আমরা মেনে চলি কি এক্সিট পোলে যেটা দেখায় তার থেকে ±20 সিটস এদিক ওদিক হতে পারে। একটা মার্জিন অফ এরর থাকে, 2 to 3% ভোটের একটা মার্জিন অফ এরর থাকে। কিন্তু সাধারণভাবে আপনার এতক্ষণ যে এক্সিট পোলে দেখলাম সেটা থেকে একটা জিনিস কিন্তু প্রমাণ, যে বিধানসভা ওয়াইজ, লোকসভা ওয়াইজ মানুষ আলাদাভাবে ভোট দিচ্ছেন। এবং একটা জিনিস পরিষ্কার হতে চলেছে যে কোয়ালিশন এরা বা জোট সরকারের দিন কিন্তু আমরা পেরিয়ে এসেছি। মানুষ স্টেবল সরকার, স্থায়ী সরকারের দিকে ঝুঁকছেন এবং সেটার জন্য একটা প্রধান কারণ আপনি পাঞ্জাবেও জানেন, পশ্চিমবঙ্গেও জানেন, কেরালার কথা আপনি বললেন যে জোটটা ভালোভাবে হয়নি। এবং এখানে দাঁড়িয়ে আমি আমাদের রাজ্যের কথায় বেশি করে আসব। এখানে তৃণমূল কংগ্রেস তিনি জোটের পক্ষে, জোটের সঙ্গে যায়নি এবং বারে বারে বাম এবং কংগ্রেসকে বিজেপির বি টিম আখ্যা দিয়েছেন। তো ফলে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসকে যদি এখানে বেশি ভোট দেওয়া হয়, তারা বাম কংগ্রেসের সাথে এক জায়গায় কি করে দেশটা চালানোর দিকে একটা দিশা দেবেন। ফলে আজকে আপনি মল্লিকার্জুন খাড়গে যিনি অ্যানাউন্স করলেন যে 295 সিটস পাবেন, আমার মনে হচ্ছে এটা একেবারেই একটা বুস্ট আপ করার জায়গা। তার কারণ গ্রাউন্ড রিয়েলিটি, আপনি গ্রাউন্ড রিয়েলিটিটা, সুমনদা কংগ্রেসের একটু আগে বলছিলেন যে গ্রাউন্ড রিয়েলিটির কথা, গ্রাউন্ড রিয়েলিটিতে অবশ্যই ক্ষোভ বিক্ষোভ আছে, অ্যান্টি ইনকামবেন্সির অনেক ইস্যু ছিল। কিন্তু আজকে ভারতের জাতীয় কংগ্রেস, আজকে বিজেপি 100রও বেশি সিটিং এমপিকে সরিয়ে নতুন এমপি ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। সেখানে কিন্তু বিজেপির নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের অসন্তোষ দেখা গেল না। অথচ কংগ্রেসের যে নিজেদের যে দল, সেই দলটাকে তারা সামনে রাখতে পারলেন না, G23 হয়ে গেল। ফলে ভারতের জাতীয় কংগ্রেসকে কিন্তু আজকে ইন্ডিয়া জোটের ওপরে ভর করে দেশ চালাবো, এইটা যতদিন না তার থেকে বেরোতে পারবে, তার নিজের সংগঠনকে জোরদার করতে হবে। সেটা অবশ্যই এই ভোটে তাদের ভোট পার্সেন্টেজ বাড়তে পারে, সিট সংখ্যা বাড়তে পারে। কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস যতক্ষণ না এককভাবে দেশকে লড়াই করার বা এগিয়ে নিয়ে যাওয়ার মতো জায়গায় যাবে, ততক্ষণ কিন্তু বিজেপি বা বিজেপির সঙ্গে এনডিএ যে জোট, তারা কিন্তু ভারতবর্ষের নিরিখে এগিয়েই থাকবে। আমি এখানে একটু সম্বিতের কাছে আসবো। সম্বিত, বারবারই আমরা যেটা বলছি যে বিভিন্ন সমীক্ষার যে ডেটা আসছে আমরা সেটা দেখাচ্ছি এবং এই সমীক্ষার ডেটাই যে শেষ কথা বলবে এমনটা নয়। চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে সবসময় অনেকটা ফাঁক থেকে যায় এবং সেটা সমস্ত রাজনৈতিক দলই তার সম্পর্কে অবহিত। কিন্তু যদি এই ট্রেন্ডই জারি থাকে, তাহলে প্রদীপ যেটা বলছিল, তাহলে কি ধরে নিতে হবে যে আসলে মিলিজুলি সরকারের থেকে যে কোনো পরিস্থিতিতে সশক্ত গভর্নমেন্ট, সশক্ত সরকার, সেটার দিকে ভারতের মানুষ তাদের রায় দিচ্ছেন?
সেটা হয়ে এসেছে। মতে তুমি যদি দেখো যে আগে যখনই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কোনো একটি দল, তারপরে তাদের যখন পতন হচ্ছে তখন কিন্তু মিলিজুলি সরকার হয়েছে। সেটা ৭৭ বলো, সেটা ৮৯ এর কথা বলো, ৯৬ এর কথা বলো, ২০০৪ এর কথা বলো, এবং সেইটা কিন্তু আমরা বারবার করে দেখেছি। এবং আমার এখনো বিশ্বাস যে এই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল যখন সরকার চালাচ্ছে তার থেকে একটা ফেটিগ আসে, একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ওয়েভ তৈরি হবে, সেটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এবং তারপরে একটা মিলিজুলি সরকারের জায়গা তৈরি হয় ভারতবর্ষের রাজনীতিতে। তারপরে হয়তো আবার কোনো একটি দল। এখানে আমার তোমার কাছে জিজ্ঞাসা সম্বিত, যে আমরা যদি ইউপিএ 1 এবং ইউপিএ 2 দেখি, ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর ক্ষেত্রে প্রথমত ইউপিএ 1 যেটা প্রথম 4.5 বছরের কাছাকাছি সাকসেসফুলি চলার পর আমরা দেখেছিলাম যে বামেরা যখন আসন সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন এবং যে সময় দাঁড়িয়ে সরকার টলমল হয়ে পড়েছিল, যদিও সেটা সামাল দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু ইউপিএ 2-র ক্ষেত্রে নির্দিষ্টভাবে যদি দেখি যে এই মিলিজুলি সরকারের যে নেতিবাচক দিকটা, যে পলিসি প্যারালিসিসের দিকটা, সেগুলো খুব প্রকট হয়ে গেছিল। কোথাও কি তার একটা ছাপ? সেটাই হয়ে থাকে, এবং সেটাই যখন মানুষ দেখতে পান যে একটা জোট সরকার চলছে এবং তাতে প্রচুর ফ্লস তৈরি হয়েছে। 2009-এর পরে আমরা দেখেছি যে কিভাবে দুর্নীতি একটা বড় ইস্যু হয়ে উঠেছিল, এবং তারপরে মানুষের একটা প্রবণতা থাকে যে একটা একক সংখ্যাগরিষ্ঠ কোনো দল আসলে একটা স্থায়িত্ব আসে, তার স্বচ্ছতার সঙ্গে তারা সরকার চালাবে, এটা একটা প্রত্যাশা থাকে। 2014-তে নরেন্দ্র মোদী সেই আশাটা তৈরি করেছিলেন। তিনি একটা হোপ এনেছিলেন মানুষের মধ্যে যখন তারা ফ্যাটিগড হয়ে পড়েছিলেন এত দুর্নীতির প্রশ্নে। তো সেইটা রিপিট হবে বলেই আমার ধারণা, যদি 2024-এ না হয় এরপরে হবে, কিন্তু সেইভাবেই ভারতীয় রাজনীতি কিন্তু এগিয়েছে। আমার মনে হয় না যে সেটা খুব বড় পরিবর্তন হচ্ছে। তবে আমি আসবো একটু বিরত করছি, আমি একটু চলে যাব সব্যসাচীর কাছে। সব্যসাচী, এই রাজ্য সম্পর্কে আমরা মেট্রিজের যে সমীক্ষা, সেই মেট্রিজের সমীক্ষা দেখেছি, এর পাশাপাশি এখনো পর্যন্ত আর কোনো ডেটা এসেছে? একদমই এসছে, এবং এই ক্ষেত্রেও কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি, আমরা আগে যে আপডেট দিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাট্রিজের আপডেট, সিএনএক্স এর আপডেট এখনো পর্যন্ত আসছে, এখানেও কিন্তু বিজেপিকে এগিয়ে রাখছে তারা এক্সিট পোলে। 22 থেকে 26টি আসন যেখানে বিজেপিকে দেওয়া হচ্ছে, তৃণমূলকে 14 থেকে 18টি আসন দেওয়া হচ্ছে সিএনএক্স এর তরফে। কংগ্রেসের ক্ষেত্রে একটু একটা বেশি, 1 থেকে 2টি আসন তারা কংগ্রেসকে দিচ্ছে। আমরা ম্যাট্রিজের ক্ষেত্রে দেখলাম যেখানে 21 থেকে 25 বিজেপি, তৃণমূল পেতে পারে 16 থেকে 20টি আসন, কংগ্রেস 1টি। সিএনএক্স এর ক্ষেত্রে 22 থেকে 26টি বিজেপি, তৃণমূল কংগ্রেস 14 থেকে 18 এবং কংগ্রেস 1 থেকে 2টি আসন। মোবিয়া, সব্যসাচী, আমি আসবো, আমি সুদীপের কাছে এখানে আসি। সুদীপ, মেট্রিজের পরে এবার সিএনএক্সের যে যেটা আসছে সেই অনুযায়ী 22 থেকে 26টা আসন পেতে চলেছে এনডিএ, বিজেপি, তৃণমূল কংগ্রেস 14 থেকে 18টা এবং কংগ্রেস 1 থেকে 2টো। 2016 সাল নাগাদ এরকম একটা সমীক্ষা আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলতে দাও না শঙ্কু, আমি আপনাদের বলছি যে বাংলায় ভোট হয়েছে কিন্তু বিজেপির বিরুদ্ধে, ভোট টু প্রোটেস্ট। বাংলার মানুষ ভোট দিয়েছে মূল্যবৃদ্ধির প্রতিবাদে, বাংলার মানুষ ভোট দিয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় দেওয়াল চাপা পড়ে মানুষ মারা গেছে, প্রধানমন্ত্রী আবাসের টাকা পায়নি, 100 দিনের কাজে 3 বছর ধরে কাজ করেছে, টাকা পায়নি, তার বিরুদ্ধে ভোট দিয়েছে। আমি বলছি যে এই সমীক্ষাগুলো একদিকে থাকবে। যদি আবারও তুমি যেটা বলছো ঠিকই, আবারও বলছি যে এক্সিট পোল হুবহু মিলে যায় এমনটা নয়, কিন্তু এখনো পর্যন্ত যে প্রবণতা দেখা যাচ্ছে, যদি মিলে যায় তাহলে কিন্তু ধরে নিতে হবে যে সারদা বা নারদা সেটা নির্বাচনে তোমাদের এগেনস্টে যায়নি। কিন্তু যদি এই ফলাফল 4 জুন আসে বা এই ফলাফলের দিকেই ট্রেন্ড থাকে, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে এই সাম্প্রতিক অতীতে দুর্নীতি সহ বিভিন্ন যে ইস্যু, বিশেষ করে নিয়োগ দুর্নীতি, সেগুলোর ভারী দাম দিতে হচ্ছে তোমাদের। একই রকমভাবে আপনি এটাও ভাবতে পারেন যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তার কারণ মানুষ দেখেছে কাগজ মুড়ে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী, জেলে যাওয়ার বদলে বিজেপিতে গেছেন। আপনার সময় বলবেন, ধৈর্য রাখুন না, এত অসহিষ্ণু হলে হবে? 3বার সরকার চালাতে যাবেন, 18টা এমপি ছিল আপনাদের, ছেড়ে দিন। আমি আপনাদের বলছি, আপনি দেখুন অজিত পাওয়ার 50,000 কোটি টাকার দুর্নীতি, জেলে না গিয়ে বিজেপিতে গেছে, মানুষ তো এর বিরুদ্ধেও ভোট দিতে পারে। যারা এই সমীক্ষাগুলো করছেন, আপনারা একটা কাজ করুন, 42টার মধ্যে 42টাই 4 তারিখ পর্যন্ত বিজেপিকে দিয়ে রাখুন। শঙ্কু, দেখুন, একটা কথাই আমি ওর সাথে একমত, যে বলেছে প্রোটেস্টের ভোট, সত্যি তো প্রোটেস্টের ভোট,
মানুষ কলকাতাতে, মানুষ পশ্চিমবাংলায় বসে দেখেছে প্রতিযোগিতা চলছে, দুটো জায়গা থেকে টাকা হচ্ছে, রিকভারি হচ্ছে, তার T20 ম্যাচ চলছে। মানুষ দেখেছে যে আপনি 1000 টাকার হচ্ছে প্রলোভন দেখাচ্ছেন আর গোয়াতে গিয়ে বলছেন মহিলাদের ক্ষমতা এলে 3000 টাকা করে দেবেন। মানুষ দেখেছে বলছিল পেশেন্স না, বলবো তো আপনি বারবার টুকলি করে পাস করতে চান। একটু 5 ফোড়ন দিয়েছি তরকারি তেল পাচ্ছি, আপনারা তারপরে মেটি বাঁচাও মেটি পড়াও করেছেন। শুনে নিন না, আমরা স্বাস্থ্য সাথী করেছি, আপনারা টুকলি করে 18 আয়ুষ্মান ভারত করেছেন। টুকলি বাজার সরকার আর নেই দরকার বলতে দিতে হবে। দিদি মোস্ট ইম্পর্টেন্টলি এবারে যেটা হয়েছে দেখুন, মানুষ মহিলাদের উন্নয়নের জন্য যদি আপনি প্র্যাকটিক্যালি কাজ করতেন লোকে মেনে নিত, কিন্তু আপনি একটা 500 টাকার প্রলোভন দিচ্ছেন আর শাহজাহানদের মতো লোকেদের পাশে দাঁড়িয়ে একটা সরকার এনকারেজ করছে, মানুষ প্রশ্ন তুলেছে। আপনি চাকরি দিতে পারেননি, অথচ সেই চাকরি যা দিয়েছিলেন তা চলে গেছে আদালতে এবং সেগুলো কোটি কোটি টাকায় বেচেছেন, এটা প্রমাণিত হচ্ছে, লোকে দেখতে পেয়েছে। এসবের বিরুদ্ধে এবারে ভোট হয়েছে এবং আপনি দেখবেন মানুষ কিন্তু বেশি তর্ক ঝগড়া চুপচাপ গেছেন এই সরকারের বিরুদ্ধে। কোন মহিলা সম্পর্কে এই ভাষা প্রয়োগ করবেন না, আপনি শাহজাহানের মতো আচরণ করবেন না। রেখা পাত্রের জন্য রুমাল কিনে রাখতে হবে কেন? কাঁদবেন না উনি পশ্চিমবাংলা থেকে, কাঁদবেন না উনি। রেখা পাত্র সম্পর্কে যে কথা বলেছেন উইথড্র করুন। একজন মহিলা সম্পর্কে এই ধরনের কথা বলবেন না, আপনাকে সতর্ক করছি। আপনি শাহজাহানের মতো আচরণ করবেন না, বাংলায় একজন মহিলাকে এই ভাষায় আক্রমণ করবেন না, করবেন না। একজন মহিলাকে বলছেন অত্যাচারিত হওয়ার পর রুমাল কিনে রাখুন, একজন মহিলাকে বলছেন রুমাল কিনে রাখুন, উইথড্র করুন। এটা মহিলাদের প্রতি আক্রমণ নয়। আপনাকে আমি আবার বলছি, সুদীপ আমি বলবো যে কোনো প্রার্থী সম্পর্কে যদি মনে করো যে তিনি হারবেন বা তিনি কাঁদবেন সেটা ভিন্ন, কিন্তু রেখা পাত্র যিনি ঘটনাচক্রে মহিলাও, আশা করব যে অন্তত মহিলা দুর্বল তাই তিনি কাঁদবেন এই অর্থে তুমি বলো। রুমাল নিয়ে ব্যবহার করুন, কিনে রাখুন, চুরি করে রাখুন, এই সব শব্দ প্রয়োগ করবেন না আপনি। শঙ্কু যে আপত্তির জায়গা ব্যক্ত করেছে তারও যথেষ্ট লজিক রয়েছে, তুমি তোমার যে জাস্টিফিকেশন দিচ্ছ তারও যথেষ্ট লজিক রয়েছে। আমি এবার এই দুটো বিষয়কেই সরিয়ে রাখার চেষ্টা করব। আমি একটু আসবো সায়নের কাছে। সায়ন, প্রথম কথা হচ্ছে এই যে এক্ষুনি এই ঝগড়ার রেসটা দেখছিলাম, মানে তো 4 তারিখের পর ভোটের রেজাল্ট মিটে যাওয়ার পর আবার তো এরকম সান্ধ্যকালীন আমাদের ডিবেটগুলো চলে। এরকম ডিবেটে ঘন্টার পর ঘন্টা ভাইপো হচ্ছে ডিবেটের চর্চা সবচাইতে বড় টপিক ছিল। ভাইপো জেলে যাবে, এমনকি ভাইপোকে হারাবো, 1,00,000-2,300 ভোটে হারাবো। আমি শুধু দেখছিলাম, পুরোনো দিনের কথা একবার করে মনে পড়ছিল। ডায়মন্ড হারবারে বিজেপি এমন প্রার্থী দেবে সব কেঁপে যাবে থরথর করে, তারপর দেখলাম বিজেপি নিজে কাঁপবে। 2 নাম্বার কথা, শঙ্কুদা পাশের বাড়ির মতো ফোড়ন কাটতে যাও না, খুব বাজে। 2 নাম্বার কথা, দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গোটা রাজ্যে এত সভা করলেন, এত কিছু করলেন, ওরা মূল টার্গেট করলো ভাইপো জেলে যাবে, ভাইপোকে হারাবো। গোটা ডায়মন্ড হারবার জুড়ে মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, জেপি নাড্ডা খুঁজে পাওয়া গেছে? খুঁজে পাওয়া যায় না। দেখো সেটা আমাদের কনসার্ন না, সেটা আমি তোমাকে মথুরাপুরে যে সভা আমি বলি না কোনো ভালোবাসা, আমি বলছি যে ডায়মন্ড হারবারকে আপনারা প্লিজ শঙ্কুদা এটা ঝগড়ায় পরিণত করছে। আমি তো বিষয়তেই বলছি, আমি বলছি যে ডায়মন্ড হারবার এত টার্গেট হলো, যে ভাইপো এত টার্গেট হলো, যে ভাইপোর বিরুদ্ধে এত তথ্য প্রমাণ কাগজ সবকিছু হলো, সেই কেন্দ্রে বিজেপির টপমোস্ট লিডারশিপরা তারা প্রোগ্রাম করতে গেলেন না। চ্যাংরামো চলছে, লড়াই কেমন হচ্ছে বাংলার মানুষ বুঝতে পারছে না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, বিজেপি এখানে এত কিছু বলছে, একটু সিট ধরে বলতে বলো তো, 27টা আসন জিতবে, 25টা মুখ ফুটে বলতে বলো। রায়গঞ্জে জিতেছিলেন দেবশ্রী ম্যাডাম, দক্ষিণ কলকাতায় দাঁড়িয়েছে, আমরা ভালো ফলাফল করবো, মিনিমাম 10টা জিতবো। মিনিমাম 10টা মিনিমাম, আমি তো কনফিডেন্সের সাথে দাঁড়িয়ে বলছি মিনিমাম 10টা জিতবো। এইবার ওকে বলতে বলো, 1 সেকেন্ড, পূর্ব মেদিনীপুর না, ও পারছে না বলেনি তো, তুমি ওর হয়ে বলো না। আমি বলছি পূর্ব মেদিনীপুরে প্লিজ বলছি পূর্ব মেদিনীপুর যাদবপুর জিতবো। শঙ্কু তো ভোটে দাঁড়ায়নি। আমি তোমাকে এখান থেকে বসে দাঁড়িয়ে বলে দিচ্ছি তো, বাম কংগ্রেস জিতবে, অধীর দা জিতবে, সেলিম দা জিতবে, সুজন দা জিতবে,
সৃজন জিতবে, ওদিক থেকে প্রতিকূল জিতবে, প্রতিকূলকে ভালো লড়াই দিয়েছে, এদিকে দীপশিতা জিতবে, আমরা ভালো লড়াই দিয়েছি, তমলুক থেকে আমরা 10-এর কাছাকাছি থাকবো। আরো ঈশা খান জিতবে, ঠিক আছে। তুমি 10টা যদি এখন ওরাল পরীক্ষার মতো ধরে ধরে হেডমিস্ট্রেসের মতো নাও, হয়তো মুশকিল হলে হতে পারে, কিন্তু এই যে 10টা তুমি আমার থেকেও নিলে, শঙ্কুদেব পণ্ডা বলুক পূর্ব মেদিনীপুরে 2টো আসনও জিতবে, আমি শুধু এইটুকু তোমাকে বললাম। তমলুক কাতি বিজেপি জিতবে, এইটুকু হিম্মত থাকলে বলুক। শুনুন, আমার হিম্মতটা আরেকটু বেশি। বিজেপির প্রার্থী বলে আমরা শুধু অভিজিৎ গাঙ্গুলি বলে আমরা শুধু দুটো জিতবো না, যার বিরুদ্ধে লড়েছি সায়ন দাঁড়িয়েছিল জামানত জব্দ করে দেবো। আমি শুধু একটা, আমরা শুধু জিতবো এটা নয়, গোপিয়াদি ওর জামানত বাঁচিয়ে নিক তমলুকে। আমি বলছি আমি কনফিডেন্ট, আমরা জেতানো ছেড়ে দিই, তুমি জিতবো না জিতবো প্লিজ, দুটো আসন তো জিতবো গ্যারান্টি। আমি তো ওর জামানত বাঁচিয়ে নিক, তোকে খাওয়াবো, আমাকে 10 সেকেন্ড ভালো জায়গায় খাওয়াবো, আমার তরফ থেকে ট্রিট। তুমি আমাকে মুখপাত্র বলছে তুমি আমাকে 10টা সিটের কথা জিজ্ঞেস করলে আমি তোমাকে কনফিডেন্সের সাথে ওই দুটোর কথা বলছি। শঙ্কু সুদীপ এগুলো কি হচ্ছে? আমি বলছি তুমি আমাকে এরকম ইম্পর্টেন্ট দিনে যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন, তারা কিন্তু সেন্সিবল ব্যবহার এবং সেন্সিবল আলোচনা সেটা এক্সপেক্ট করেন। মৌপিয়াদি আমি তোমাকে একটাই কথা বলছি, তুমি আমাকে জিজ্ঞেস করলে শায়ন কোন 10টা আসন জিতবো, আমি তো ঠান্ডা মাথায় তোমাকে উত্তর দিলাম। আচ্ছা তুমি আমাকে বলো তো, বিজেপির প্রার্থী, বিশাল হেভি ওয়েট প্রার্থী, যাদের কাছে আমরা একদম তুচ্ছ ছিলাম, হঠাৎ করে ওরকম চটে গেছিলেন, না না জিতবেন তো, কনফিডেন্ট তো, বিজেপি বলছে তো কনফিডেন্ট, লাখখানেক ভোটে জিতবো তো। যে জিতবে সে সাংবাদিকের প্রশ্নে কখনো মেজাজ হারায়? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আরে জিতবো, মিষ্টি পাঠাবো, আপনাকে শুভেচ্ছা বার্তা দেবো, গেছে। আমি তোমাকে বলছি বিরোধী দলনেতা নিজের জেলা উড়ে গেছে, এসব গল্প দিয়ে লাভ নেই। আমি আসবো, এক সেকেন্ড, আমি একবার সব্যসাচীর কাছে চলে যাবো। সব্যসাচীর কাছে আরো কিছু আপডেটস এসছে। সব্যসাচী, রাজস্থান থেকে শুরু করবো, কারণ রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা ক্ষমতায় আসছেন, প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। রাজস্থানের আপডেট আমরা দেখাবো। এখনো পর্যন্ত রাজস্থান নিয়ে যে আপডেট এসছে, এক্সিট পোলে সিএনএক্স এর 21 থেকে 23টি আসন বিজেপিকে দেওয়া হচ্ছে, 2 থেকে 4টি আসন কংগ্রেসকে দেওয়া হচ্ছে, আদার্স শূন্য এখনো পর্যন্ত। আমরা যদি অসমের দিকে যাই, সেখানেও বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, অসমে 14টির মধ্যে 9 থেকে 10টি বিজেপির ঝুলিতে যেতে পারে বলে সিএনএক্স এর প্রেডিকশন। কংগ্রেস 1 থেকে 2টি আসন এবং অন্যান্যরা 1 থেকে 2টি আসন এখনো পর্যন্ত। আবার আমি হিমাচলে আসি। হিমাচলে আমাদের অ্যাক্সিসের একটা আপডেট এসছে এখনো পর্যন্ত। এর আগে আমরা ইটিজির আপডেট দিয়েছিলাম। অ্যাক্সিস মাই মিডিয়া বলছে বিজেপি 3 থেকে 4টি আসন, 3টি আসন দিয়েছিল ইটিজি, দুজনেই, 2টি সংস্থায় ইটিজি এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া একটি করে আসন দিয়েছে হিমাচল প্রদেশে কংগ্রেসকে। আমি আবারও দিল্লিতে চলে আসব। দিল্লি গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল কেজরিওয়াল আবার জেলে ফিরে যাবেন, সেরকম আইনি সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। দিল্লিতে যেখানে ম্যাট্রিজের আসন সংখ্যা আগে দেখিয়েছিলাম, টুডেস চাণক্য বলছে 6টি আসন পেতে পারে বিজেপি, ইন্ডিয়ার জোটের দখলে যেতে পারে 1টি আসন। আপ এবং কংগ্রেস হাত ধরাধরি করে লড়েছে, 1টি আসন যেতে পারে ইন্ডিয়া জোটের ঝুলিতে এখনো পর্যন্ত। দিল্লির এই আপডেট। মোপিয়া, মহারাষ্ট্রের আর কোনো আপডেট পাচ্ছি আমরা? এর আগে মহারাষ্ট্রের আপডেট দেখেছি, মহারাষ্ট্রে আমরা ম্যাট্রিজের আপডেট দেখেছি, আর কোনো আপডেট আছে? মহারাষ্ট্রের আরও আপডেট রয়েছে মোপিয়া। মহারাষ্ট্রের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা হাওয়া ছিল। মহারাষ্ট্রে এখনো পর্যন্ত আমরা ম্যাট্রিজের আপডেট দিয়েছি, আরও 2টো আপডেট এসছে, সি ভোটার এবং পোলস্টার। সি ভোটার বলছে 22 থেকে 26 হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে মহারাষ্ট্রে। যেরকম বলছিলাম, ইন্ডিয়া জোটে 23 থেকে 25টি আসন দিয়েছে তারা, ফলে এখানে সি ভোটারের তরফে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হচ্ছে। পোলস্টার তারা বলছে এনডিএ 25, ইন্ডিয়াকে এগিয়ে রাখছে তারা, 25টি আসন ইন্ডিয়ার দখল এবং অন্যান্যরা 1টি আসন। ফলে ম্যাট্রিজ যতই এগিয়ে রাখুক এনডিএকে, আরও 2টি সংস্থা সি ভোটার এবং পোলস্টার তারা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। বৌপিয়া, উত্তরপ্রদেশের দিকে যদি আরেকবার নজর দিই, উত্তরপ্রদেশে আরও আপডেট এসছে। উত্তরপ্রদেশে আগে আমরা যেরকম দেখালাম যে সেক্ষেত্রে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা এখনো পর্যন্ত আসছে ম্যাট্রিজের তরফ থেকে, যেটা দেখিয়েছিলাম। ইটিজিও বলছে 66 থেকে 70টি আসন বিজেপি বা এনডিএর কাছে যাবে এবং ইন্ডিয়ার কাছে যাবে 10 থেকে 13টি আসন। এক্ষেত্রেও অন্যান্যদের ঝুলি শূন্য। মোপিয়া, গুজরাট বা মধ্যপ্রদেশের কোনো আপডেট আছে? গুজরাট এবং মধ্যপ্রদেশ বিজেপির জায়গা, বিজেপির গড়, সেই জায়গাতেও এখনো পর্যন্ত যা আপডেট আসছে আমরা দেখাবো। গুজরাট দিয়ে শুরু করি আমরা। গুজরাটে এখনো পর্যন্ত 29টির মধ্যে বেশিরভাগই বিজেপির দিকে হাওয়া ভারী। ইটিজির তরফ থেকে 26টি আসন দেওয়া হচ্ছে, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার তরফে 25 থেকে 26টি দেওয়া হচ্ছে, বেশ কাছাকাছি। কংগ্রেস ইটিজি যেখানে শূন্য,
অ্যাক্সিস বাই ইন্ডিয়ার তরফে একটি আসন দেয়া হচ্ছে অন্তত গুজরাতের ক্ষেত্রে 26টির মধ্যে। আমরা মধ্যপ্রদেশের দিকে যদি যাই, মধ্যপ্রদেশে আপডেট আমরা আগেও দিয়েছিলাম, নতুন আপডেট পোল স্টার্টের 29টি আসন দিচ্ছে তারা। সিএনএক্স যেরকম একটি আসন কংগ্রেসকে দিয়েছিল, পোল স্টার্ট কিন্তু একটিও আসন দিতে রাজি নয়। মপিয়া, ধন্যবাদ সব্যসাচী। সব্যসাচী আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি আবারও সব্যসাচীর কাছে যাব পরবর্তী আপডেটের জন্য। আমি সুমনদার কাছে আসি। সুমন দাস, সেরকমভাবে দেখলে একমাত্র মহারাষ্ট্রের সি ভোটার এবং পোল স্ট্র্যাট, এই দুই সমীক্ষায় ইন্ডিয়া ব্লককে সেখানে এগিয়ে রাখা হচ্ছে, যদিও ম্যাট্রিজে এগিয়ে রাখা হচ্ছে না। এছাড়া কিন্তু আপনাদের জন্য খুব সুখবর কিছু নেই। না, আমি যে কথাটা মৌপিয়া বলছিলাম যে নিশ্চয়ই প্রতীপও বলল আবার যে 2% 3% এরার হয়, বাট স্টিল আমি বিশ্বাস করি বা এটা অনেক সময় দেখা গেছে প্র্যাকটিক্যালিটির সঙ্গে এই এক্সিট পোল বা ওপিনিয়ন পোল অনেক সময় ম্যাচ করে না। আমার একটাই বক্তব্য হচ্ছে যে পরিস্থিতিতে, যে অর্থনীতি বলো, বেকারত্ব বলো, মাথার ছাদ বলো, যে জায়গায় ভারতবর্ষকে নরেন্দ্র মোদী এনে দাঁড় করিয়েছে, আমার মনে হয় না এই লোকসভা নির্বাচনে নতুন সরকার গড়ার সুযোগ ভারতবর্ষের মানুষ, ইউপিএ 1 ইউপিএ 2 তাদের সমস্যা বা জোট সরকারের কিছু কিছু সমস্যা নিশ্চয়ই আছে, কিন্তু যখন আমার পেটে লাথি পড়বে তখন আমাকে ভাবতে বাধ্য হব আমি নরেন্দ্র মোদীকে কতদিন গদিতে রাখবো। আজকে একটা কৃষি বিলের মতন ইম্পর্টেন্ট বিল তাকে উইথড্র করে নিতে হলো। সবকটা নীতি যেগুলো নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি প্রণয়ন করছে, ম্যাক্সিমাম হচ্ছে আইওয়াশ, কোনোটাই ইমপ্লিমেন্টেড হয় না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমার কথা শেষ করব। বেটি বাঁচাও বেটি পড়াও বলে একটা প্রকল্প তোমরা সবাই জানো নরেন্দ্র মোদী এনেছিলেন, একদম সংক্ষেপে বলছি। আলটিমেটলি দেখা গেল যে টোটাল বাজেট বেটি বাঁচাও বেটি পড়াও এর জন্য একটা ফিনান্সিয়াল ইয়ারে নরেন্দ্র মোদী বরাদ্দ করেছিলেন, তার 90% উনি বিজ্ঞাপনে খরচ করেছেন। একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর মহা এক্সিট পোল নিয়ে ফিরছি। দেখতে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। মহা এক্সিট পোল তার ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখনো পর্যন্ত বিভিন্ন যে বুথ ফেরত সমীক্ষা, তাতে গেরুয়া ঝড়ের ইঙ্গিতে দিচ্ছে, যদিও আবারও বলি যে 4 জুন শেষ কথা কে বলবেন, শেষ হাসি কে হাসবেন, সেটার জন্য অপেক্ষা আরও 2 দিন আমাদের করতেই হবে। আমি একটু শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, দেখুন, মানুষ কিছুক্ষণ আগে কংগ্রেসের সুমনদা বলছিলেন মাননীয় নরেন্দ্র মোদী সম্পর্কে একাধিক অকথা কুকথা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, দেখুন, আপনারা যা দেননি বিজেপি যা দিতে পেরেছে। কোনটা আমি শুরু করেছি, এতক্ষণ আপনার শুনেছি ওই সমস্ত কথা। সবাইকে বলতে দিন। তাহলে তো আপনার ব্যাপারে আমি একটা কথা বলবো। এটা কি হচ্ছে? থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের সরকার আজকে অর্থনীতিতে এমন জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে যেটা সুমনদাদের কাছে ঈর্ষার কারণ। আজকে পৃথিবীর বুকে আমরা এমন একটা জায়গা ভারতবর্ষে তৈরি করতে পেরেছি। আমরা দেখছি দেশে বসে যে বিদেশি রাষ্ট্রনেতা যাদের পেছনে পেছনে হচ্ছে এক সময়ের হচ্ছে কংগ্রেসের নেতাদের ঘুরতে হতো, তাদের পেছনে গিয়ে তাদের 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, আমরা এখন দেখেছি নরেন্দ্র মোদীজির পেছনে অন্য দেশের রাষ্ট্রনেতাদের 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। দেশের অবস্থা আগে অর্থনীতি পেছনে দেশের সর্বশক্তিমান 3 নম্বর অর্থনীতি হতে চলেছে দেশের অর্থনীতি। আমাদের দেশের টাকা সমান আমরা বলছি আপনাদের কাছে আপনাদের অর্থনীতি হচ্ছে গরু স্মাগলিং এর টাকা, আপনাদের অর্থনীতি হচ্ছে শিক্ষায় দুর্নীতির টাকা, আপনাদের অর্থনীতি হচ্ছে পার্থবাবুর বাড়িতে পাওয়া 50 কোটি টাকা। ফলে আপনাকে মনে রাখতে হবে যে আপনারা যে অর্থনীতির কথা বলছেন যত দুর্নীতিবাজ লোকেরা সব এক হয়েছে, সব বিজেপিতে হিমন্ত বিশ্ব শর্মা, সম্বিতের কাছে আসি। সম্বিত, আমরা এ রাজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে 2টো এক্সিট পোলের ফলাফল পেয়েছি, একটা সিএনএক্সের যেখানে 22 থেকে 26টা বিজেপিকে দেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে 14 থেকে 18টা, 1 থেকে 2 এর মধ্যে কংগ্রেসকে।
আর এর আগে আমরা ম্যাট্রিজের দেখেছি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বিজেপিকে 21 থেকে 25টা, তৃণমূল কংগ্রেসকে 16 থেকে 20টা এবং অন্যান্য অর্থাৎ ধরে নেওয়া যায় এখানে বাম কংগ্রেস জোটকে 1টি। এই প্রবণতাটা সেটা 4 তারিখ ফলাফলে রিফ্লেক্টেড হওয়ার কতটা সম্ভাবনা দেখছো? এই প্রবণতা সত্যি অন গ্রাউন্ড কি হবে আমার খুব সন্দেহ রয়েছে, যে প্রবণতাটা এক্সিট পোলে দেখানো হচ্ছে। আমরা যদি দেখিনি যে বিজেপি যে 18টা সিট জিতেছিল সেগুলোর মধ্যে এবারে লড়াই কোনগুলোতে কঠিন বিজেপির জন্য, রায়গঞ্জ, বালুরঘাটটাকে যদি আমরা ধরি, গঙ্গারামপুর সেটার কথা মাথায় রেখে দুটো, ব্যারাকপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর আগের বারে খুবই কম মার্জিনে আলুওয়ালিয়া সাহেব জিতেছিলেন, সেইটাকে যদি আমরা ধরি, তো এই 5-6টা সিট যেটা কঠিন লড়াই সেটা যদি কমে যায়, আর যে কটা গেইন করতে পারে বলে বিজেপি দাবি করছে, আরামবাগ, তমলুক, কাঁথি, 3টে, তো 5 যদি কমে যায় আরো 3টে যদি বাড়ে তাহলে ওভারঅল 2টো কমে। তো সেখানে বিজেপি 18টা জিতেছিল, 15-16টা জিতবে। এছাড়া কি অন্য কোনো জায়গায়, কলকাতা নর্থ আমরা জানি না কিরকম ভাবে এবারে ভোট হলো, কি হতে পারে, দমদমের কথা আমরা বলতে পারি, এই 2টা সিটই আমি দেখতে পাচ্ছি, হুগলিতে কি হবে আমরা জানি না। তো এইরকম 2-3টে সিট রয়েছে, তো সেখান থেকে 26খানা বিজেপি জিতে যাবে। এখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, তারা গ্রাউন্ড লেভেলে নিশ্চয়ই তাদের কর্মীদের কাছ থেকে খবর পাচ্ছেন, তারা কি দেখতে পাচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে সত্যি 26টার মতো জায়গায় যাওয়ার ক্ষমতা কি বিজেপির রয়েছে এই মুহূর্তে? আমি এখানে একটু আসবো সুদীপের কাছে। সুদীপ, না দেখুন, আমি তো প্রথম থেকেই বলছি যে এমন বহু আপনারা চমৎকৃত হবেন যখন 4 তারিখ দেখবেন পুরুলিয়ায় বিজেপি হেরে গেছে, বাঁকুড়ায় হেরেছে, বিষ্ণুপুরে হেরেছে, ঝাড়গ্রামে হেরেছে, মেদিনীপুরের 2টো সিট যেটা ওরা আশা করছে, কাঁথি, তমলুক। আমি বলছি যে আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর, ওখান থেকে দেবাংশু জিতে আসবে। আপনারা দেখুন কি হয়। সুতরাং আমি আপনাদের বলছি যে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, বিজেপি ডবল ডিজিট পেরিয়ে দেখাক বাংলায়, তারপরে আমরা বুঝে নেব বাকিটা। মোপিয়াদি, আমি তোমাকে সবকটা নাম বলেছিলাম, একটা ভুলে গেছিলাম, রায়গঞ্জের ভিক্টর জিতবে। ফলত দেখো, আমি কোনো স্পেকুলেশন করার জন্য আমরা কেউ এখানে কোনো কথা বলছি না, আমরা শুধু এইটুকু বলছি, আমরা নির্বাচনী প্রচার করতে গিয়ে বুঝেছি যে ইস্যু ভিত্তিক নির্বাচন হয়েছে। ধর্মীয় বিভাজনের যে রাজনীতির এত 2021 সালেও প্রকট ছিল, 2024 সালে সেই নির্বাচন ইস্যুতে এসে দাঁড়িয়েছে, রুটি রুজি, কর্মসংস্থান, শিল্প। আমি খালি বিজেপি প্রতিনিধিকে একটা প্রশ্ন রাখতে চাই, যে তুমি চাকরি চুরি এত কিছু বললে, একবার খোঁজ নেবে তমলুক বিধানসভার অভ্যন্তরে শহীদ মাতঙ্গিনী ব্লক, সেই ব্লকে বিজেপির প্রার্থীর যিনি ডান হাত হয়ে প্রচার করেছেন, তার স্ত্রীর অযোগ্য চাকরি প্রার্থী হিসেবে আমি একটু বিরত করছি সায়ন, আমি একবার সব্যসাচীর কাছে চলে যাব, কারণ এক্সিট পোলে যখনই গেরুয়া ঝড়ের ইঙ্গিত ক্রমশ প্রকাশ্যে আসছে, সেই সময় নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট, আমি একটু সব্যর কাছ থেকে জানার চেষ্টা করবো। সব্য, একদমই নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন এবং মানুষ যে নির্ভরশীলতা দেখিয়েছেন এনডিএ গভর্নমেন্টের প্রতি, একদম সরাসরি নরেন্দ্র মোদী সেই কথা তিনি বলে দিয়েছেন, আই ক্যান সে উইথ কনফিডেন্স দ্যাট দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভ ভোটেড ইন রেকর্ড নাম্বারস টু রিইলেক্ট দ্য এনডিএ গভর্নমেন্ট। নরেন্দ্র মোদী ঘোষণা করে দিলেন এবং একই সঙ্গে তিনি বলেছেন গরিব মানুষের জন্য, পিছিয়ে পড়াদের জন্য যে সমস্ত প্রকল্প পৌঁছে দিতে পেরেছে সরকার, সেই জায়গা থেকে এই কথা বলেছেন। এবং অর্থনীতির কথা হচ্ছিল, এই ক্ষেত্রে কিন্তু আবার যে আর্থিক কথা বলেছেন, যে 5ম বৃহত্তম অর্থনীতি হতে পেরেছে এবং অর্থনৈতিক বৃদ্ধি আরও হবে, সেই বিষয় নিয়েও কনফিডেন্স দেখিয়েছেন। এবং এক্স্যান্ডেলে এক কথায় নরেন্দ্র মোদীও বলে দিলেন যে তার সরকার ক্ষমতায় আসছে এবং মানুষ সেই ভরসা দেখিয়েছেন। মোপিয়া, সব্যসাচী তোমার কাছে আবারও আসবে, পরবর্তীকালে কি ডেটা আসে। সুমনদা, ধ্যান ভেঙে গেছে নরেন্দ্র মোদীর, যাক টুইট করছে, ভালো লাগছে। দেখো, আমি একটা সিম্পল কথা বলি, আজকে ভালো লাগছে দেখে, ওরা তো স্লোগান তুলেছিল আবার আগলি বার মোদি সরকার, আগলি বার 400 পার, এখন আবার মোদি সরকার থেকে না একটু এনডিএর দিকে আসছে, এনডিএ সরকার তৈরি হবে, মানে মোদি সরকারের ক্ষমতাটা কমছে, ভারতীয় জনতা পার্টির ক্ষমতাটা কমছে। মানুষ কেন ওদের ভোট দেবে না?
18 জন সাংসদ 77 জন বিধায়ক নির্বাচিত হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। বাংলার আমি এই প্রসঙ্গে একটু দেখার চেষ্টা করি, একটু সব্যসাচীর কাছে চলে যাব। সব্যসাচী, এখনো পর্যন্ত আমরা দেশব্যাপী কোনো সমীক্ষার কোনো ট্রেন্ড পেয়েছি? সিএনএক্স এর তরফ থেকে একটা ট্রেন্ড আমরা পেয়েছি, এবং যে জায়গা দাঁড়িয়ে যে কনফিডেন্স নিয়ে নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল এই পোস্ট, এই কনফিডেন্স এই নির্বাচনী যে সমীক্ষাগুলো সেখান থেকে আসে সিএনএক্স এর তরফে, এখনো পর্যন্ত 371 থেকে 400টি আসন দেওয়া হয়েছে এনডিএকে। ইন্ডিয়ার তরফে ইন্ডিয়াকে 9 থেকে 13টি আসন, অন্যান্য 28 থেকে 38। 400 পারের যে স্লোগান সিএনএক্স এর তরফে বলে দেওয়া হচ্ছে 371 থেকে 401। হ্যাঁ, আরেকবার একটু যদি একটু নাম্বারস দেখি, কারণ একটু দেখার অসুবিধা হচ্ছিল, যে কারণে আমরা সম্ভবত ইন্ডিয়া ব্লকের যে নাম্বার সেটা ঠিক ঠিক আমি দেখানোর চেষ্টা করছি। 109 থেকে 139, একদমই 109 থেকে 139, এবং অন্যান্যদের দেওয়া হচ্ছে 28 থেকে 38, অর্থাৎ 371 থেকে 401 এনডিএকে দেয়া হচ্ছে। ইন্ডিয়াকে 109 থেকে 139, অন্যান্য 28 থেকে 38, এবং এই ফিগারটা ইন্টারেস্টিং মৌপিয়া। সিএনএক্স যা প্রেডিকশন দিচ্ছে 371 থেকে 401, আপকি বার 400 পারের স্লোগান। মৌপিয়া, ধন্যবাদ সব্যসাচী, ফিরবো তোমার কাছে আবার। সুমনদা, সিএনএক্স এর যে ফলাফল সেটা অনুযায়ী 371 থেকে 400, অর্থাৎ যদি এটাই সত্যি হয় তাহলে আপকি বার 400 পার। যদি সত্যি হয়নি এখনো। দ্বিতীয় কথা, আমি যে কথাটা বলে আমি কনক্লুড করব, 18 জন সাংসদ এবং 77 জন বিধায়ক নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গ থেকে। বাংলার মানুষ, সেই সব অঞ্চলের মানুষ, সেই সব বিধানসভা কেন্দ্র বা লোকসভা কেন্দ্রের মানুষ শুধু তাদের বিধায়ক এবং সাংসদদের গাড়ি গাড়ি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরতে দেখেছেন। গ্রাসরুটে নেমে, সেটা কোভিডের সময় হোক বা যে কোনো বিপর্যয়ের সময় হোক, বিজেপি সাংসদ এবং বিধায়কদের খুঁজে পাওয়া যায়নি, আজও খুঁজে পাওয়া যায় না। মানুষ, এক সেকেন্ড, আমি একটু প্রদীপের কাছে আসবো। এক সেকেন্ড শঙ্কু, আমি একটু প্রদীপের কাছে আসবো। প্রদীপ, আমরা যদি দেখি সিএনএক্স এর যে ডেটা 371 থেকে 400 যদি হয়, তাহলে হিউজ ম্যান্ডেট নিয়ে এনডিএ সরকার ক্ষমতায় ফিরতে চলেছে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী, এবং আপকি বার 400 পারের যে স্লোগান, সেই স্লোগান সেটা বাস্তবায় রূপায়িত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে একটু আমি যদি এটা আবারও বলছি যে এর মধ্যে চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে ফাঁক থেকে থাকে, এক্সিট পোল কতটা রিফ্লেক্টেড হবে মূল ফলাফলে সেটা 4 তারিখে বোঝা যাবে। আমার এখানে আপনার কাছে প্রশ্ন, যে যদি দেখা যায় যে এই ট্রেন্ডটাই বহাল থাকলো, তাহলে কি ধরে নিতে হবে যে শুধুমাত্র রাম মন্দির বা 370 ধারা বিলোপ বা এই ধরনের ইস্যু নয়, একই সঙ্গে আমরা যেমন দেখেছি যে কোভিড ভ্যাকসিন নিয়ে, যে কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা নিয়ে যে প্রচারটা বিজেপির তরফ থেকে করা হয়েছে, বা যেভাবে আমরা চন্দ্রযানের সাফল্য, এরকম একাধিক বিষয়কে যেভাবে প্রচারের আলোয় নিয়ে আসা হয়েছে, একটা সার্বিক বিকাশের একটা ছবি, সেটা ছাড়া কি এই নাম্বার সেটা রিচ করা সম্ভব, এবং সার্বিক একটা গ্রহণযোগ্যতা ছাড়া? মৌপিয়াদি, আমি একটু আগেও বলছিলাম যে সার্বিক গ্রহণযোগ্যতার যেমন একটা লিডারশিপের রয়েছে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে, তার কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো দিকে দেখতে হবে। একটা ইনার পার্টি উইদিন বিজেপি বা উইদিন এনডিএ তার গ্রহণযোগ্যতা, আর আউটসাইড যে ইন্ডিয়ার মানে দেশ, এবং এই একটা সরকার আমি বলবো যে শুধুমাত্র পররাষ্ট্র নীতির ওপরে নির্ভর করে আজকে কিন্তু অনেকটা বেশি। একটু আগে বিজেপি মুখপাত্র বলছিলেন যে বিদেশে কীরকম অবস্থা হয়েছে ভারতের। আজকে আভ্যন্তরীণ ক্ষেত্রে অনেক অভাব অভিযোগ বিজেপি সরকারের বিরুদ্ধে ছিল, এবং এখনও হয়তো সেগুলো অনেকগুলোই সত্য, যেটা কর্মসংস্থানটা তো খুবই সত্য, কিন্তু তা সত্ত্বেও কেন রিফ্লেক্টেড হলো না এই ভোটটা রিফ্লেক্টেড হলো না, তার একটা বড় কারণ আমি আবারও বলছি স্থায়িত্ব এবং অস্থায়িত্ব। এবং একটু আগে সম্বিতদা বলছিলেন যে কিভাবে একটা ট্রানজিশন হয় মিলিজুলি সরকারের, কিন্তু এর আগে যতবার মিলিজুলি সরকার সংখ্যাগরিষ্ঠ সরকারের থেকে বদলেছে, তখন কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের অবস্থা অনেক শক্তিশালী ছিল। এর এত ভাঙন, এত স্ট্র্যাটিফিকেশন, এত অসুবিধা ভারতের জাতীয় কংগ্রেসকে ইন্টারনালি ফেস করতে হয়নি। আজকে অধীর রঞ্জন চৌধুরীকে যেভাবে মল্লিকার্জুন খাড়গের থেকে বার্তা এসেছে, সেটা খুবই ভারতের জাতীয় কংগ্রেসকে যারা ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে চায় তার ক্ষেত্রে সেটব্যাক। কারণ তৃণমূল কংগ্রেস এখানে সরাসরি তার যাদেরকে বি টিম বলছে বিজেপির, তাকে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য যখন আমি এখানেই আসবো প্রতিভা, আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এখানেই আমরা আলোচনায় আসবো যে এবার আমরা
আমরা দেখেছিলাম যে অন্য বারের তুলনায় বিরোধী শক্তি তারা অনেক আগে থেকে বিরোধী জোটটাকে একটা কংক্রিট রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল প্রায় লোকসভা নির্বাচনের প্রায় 11 মাস আগে থেকে। আমরা যদি পাটনার বৈঠক থেকে হিসেব করি, সেখানে দাঁড়িয়েও যদি শেষ পর্যন্ত এই ফলাফল দাঁড়ায়, তাহলে এই মিলিজুলি সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে ভারতীয় রাজনীতিতে বর্তমান সময়ে একটা বড় প্রশ্ন উঠে যাবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমি আরো একবার চলে যাব সব্যসাচীর কাছে। সব্যসাচী, আর কোনো আপডেট আছে? হরিয়ানার দিকে তাকাবো মৌপিয়া। হরিয়ানা যেখানে কয়েকদিন আগে এই মে মাসের শুরুর দিকে আমরা দেখেছি সরকার টিকিয়ে রাখতে হিমশিম খেতে হয়েছে বিজেপিকে, কারণ জেজেপি সমর্থন তুলে নিয়েছিল। মুখ্যমন্ত্রী বদল করে সরকার টিকিয়ে রাখতে হয়েছে বিজেপিকে। অ্যাক্সিস মাই মিডিয়া 10 আসনের মধ্যে হরিয়ানাকে এনডিএকে দেওয়া হচ্ছে 6 থেকে 8টি আসন, ইন্ডিয়া জোটকে দেওয়া হচ্ছে 2 থেকে 4টি আসন, এবং সেই জায়গা থেকে 6 থেকে 8টি আসন। এখানেও কিন্তু এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও হরিয়ানায় অ্যাক্সিস মাই ইন্ডিয়া 6 থেকে 8টি আসনে এনডিএকে এগিয়ে রাখছে। মৌপিয়া, ঝাড়খণ্ডের আপডেট দিয়েছিলাম। ঝাড়খণ্ডের আরও আপডেট আসছে এখনো পর্যন্ত। ঝাড়খণ্ড বেশ ইন্টারেস্টিং জায়গায় হয়ে উঠেছে যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যে একগুচ্ছ অভিযোগ উঠেছিল। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার আগেই হিসাব দিয়েছিলাম 8 থেকে 10টি তারা বিজেপিকে এগিয়ে রাখছে, এবং পোল স্টার্ট বলছে বিজেপি 12টি আসন, ইন্ডিয়া জোট 1টি আসন, সেক্ষেত্রে আদার্স বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এদেরকে 1টি আসনে এগিয়ে রাখা হচ্ছে। এবং সেক্ষেত্রে পোল স্টার্টের এই যে সংখ্যা, তর্ক উঠতেই পারে যে দুর্নীতি ইস্যু তাহলে কি জাঁকিয়ে বসলো ঝাড়খণ্ডে। মৌপিয়া, দিল্লির দিকে যদি আরেকবার নজর রাখি, আর কোনো আপডেট আছে? একদমই, যে দুই মুখ্যমন্ত্রীকে ঘিরে জোর চর্চা, তার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালও রয়েছে। দিল্লির আপডেট আমরা আগেও দিয়েছিলাম, যেখানে বিজেপিকে ম্যাট্রিক্স থেকে শুরু করে টুডেস চাণক্য তারা এগিয়ে রেখেছিল। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এখনো পর্যন্ত আপডেট আসছে, অ্যাক্সিস মাই ইন্ডিয়াও 6 থেকে 7টি আসন দিচ্ছে বিজেপিকে, ইন্ডিয়া জোটকে দিচ্ছে আপ বা কংগ্রেস 1টি আসন। মৌপিয়া, অসমের আপডেট আমি তোমার কাছে আবারও দিতে চাইব। অসম হিমন্ত বিশ্ব শর্মার জায়গা। অসমে এখনো পর্যন্ত এক্সট্রা যে আপডেট আসছে, টুডেস চাণক্য 12টি আসন, 14টির মধ্যে 12টি তারা বিজেপিকে দিচ্ছে, এনডিএকে দিচ্ছে, এবং ইন্ডিয়ার জন্য 1টি, অন্যান্যর ক্ষেত্রে 1টি আসন এখনো পর্যন্ত। এই আপডেট। মৌপিয়া, বিহার, যেহেতু বিহারের কথা আমরা বারবারই বলছি, বিহারের দিকে আরেকবার তাকাবো। একদম, ইন্ডিয়া জোটের অন্যতম তেজস্বী যাদব নেতা তরজায় জড়িয়ে পড়েছিলেন তিনি বিভিন্ন ইস্যুতে। সেই বিহারেও কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে আপডেট এসছে তাতে এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছিল। টুডেস চাণক্য তার আপডেট আসছে আমাদের কাছে 36টি, 40টির মধ্যে 36টি আসনই তারা দিয়েছে এনডিএকে, 4টি মাত্র আসন ইন্ডিয়াকে দেওয়া হয়েছে টুডেস চাণক্যের তরফ। অর্থাৎ ম্যাট্রিক্স, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, টুডেস চাণক্য প্রত্যেকেই এগিয়ে রাখছে এনডিএকে। আমি আরেকটু কর্ণাটকেও দেখাতে চাইবো, কারণ কর্ণাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগে আপডেট দিয়েছিলাম, সেখানে কর্ণাটকে কিন্তু যে বিষয়টা দেওয়া হয়েছিল, এনডিএকে এগিয়ে রাখা হয়েছিল, টুডেস চাণক্য তারাও এনডিএকে 24টি আসন দিয়েছে, এবং ইন্ডিয়া জোটকে 4টি আসনে তারা রেখে দিয়েছে টুডেস চাণক্য। অর্থাৎ ইটিজি এবং টুডেস চাণক্য এই দুই সংস্থাই এনডিএকে অনেকটা এগিয়ে রেখেছে কর্ণাটকে 28টি আসনের মধ্যে। মৌপিয়া, খুব ইন্টারেস্টিং, এবং কর্ণাটকের মতো রাজ্যে 1 বছরের মধ্যে এতটা চিত্র পরিবর্তন, এটা নিঃসন্দেহে অত্যন্ত ইন্টারেস্টিং। একটু আগে যেটা আমরা কথা বলছিলাম যে এই যে সাম্প্রতিক অতীতে কিন্তু একাধিকবার দেখা গেছে যে বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করে ভোট দেওয়ার প্যাটার্নটা দেখা গেছে। যদি এই এক্সিট পোলের ফলাফল সেটাই জারি থাকে, তাহলে আরও একবার সেটা এস্টাবলিশড হবে। আমরা এই প্রসঙ্গে ফিরবো, মহা এক্সিট পোল নিয়েই ফিরবো। দেখতে থাকুন জি 24 ঘন্টা। মহা এক্সিট পোলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। এখনো পর্যন্ত যে ডেটা আমরা পাচ্ছি বিভিন্ন সংস্থার সমীক্ষায়, তাতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত 4 জুন। বেশিরভাগ সমীক্ষাতেই এগিয়ে রাখা হচ্ছে বিজেপিকে, এবং অনেকটাই এগিয়ে রাখা হচ্ছে বিজেপি তথা এনডিএকে। যে এখনো পর্যন্ত দেশব্যাপী সমীক্ষা আমরা পেয়েছি শুধুমাত্র সিএনএক্সের, যেখানে 371 থেকে 400
এনডিএর বলে প্রেডিকশন করা হচ্ছে ইন্ডিয়া জোটের 109 থেকে 139 এবং অন্যান্যরা 28 থেকে 38। আমি এখানে একটু সুদীপের কাছে আসবো। সুদীপ, যদি এই ট্রেন্ড, আবারও বলছি, তোমরাও বলছো যে ফলাফল ভিন্ন হতে পারে, কিন্তু যদি এই ট্রেন্ড আসে তখন কি একবার ভেবে দেখতে হবে না যে এত কিছু তোড়জোড়, এত কিছু জোট বা আসন সমঝোতা নিয়ে আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যখন দেখা যায় যে পশ্চিমবঙ্গ বা কেরালা বা পাঞ্জাব, সেখানের যে চিত্র আর তার সঙ্গে যখন বিজেপি বিরোধী শক্তির এক হওয়া দরকার বলে এক মঞ্চে আসা, এর মধ্যে একটা ব্যবধান থেকে যায়, সেটা সাধারণ মানুষের কাছে কোথাও গ্রহণযোগ্যতা হারায়। দেখুন, আমরা বাংলার ছেলে তো, এখানে আমরা ফোনই দেখেছি, আমফান দেখেছি। আপনি এই যে বারবার বলছেন না, বা সব চ্যানেলই মোটামুটি বলছে মোদি ঝড়, মোদি ঝড়, মোদি ঝড়। ঝড় এলে কিন্তু মোদি আসে না মৌপিয়াদি, ঝড় এলে দিদি আসে, আর ভোট এলে হেলিকপ্টারে চেপে মোদি আসে। সেই কনফিডেন্স থেকে বলছি যে বাংলার মানুষ দেখেছে বিপদে আপদে, করোনায়, ঝড়ে জলে, এই 70 বছরের মহিলা নবান্নে বসে কন্ট্রোল রুম আগলেছেন। আর যখন নির্বাচন হয়েছে তখন হেলিকপ্টারে চেপে গুজরাট, উত্তরপ্রদেশ থেকে 10টা, 5টা, 20টা করে মিটিং করেছেন, হুমকি দিয়েছেন, জেলে ভরবো বলেছেন। বাংলার মানুষ জানে যে বিপদের দিনে কাকে পাশে। তাই আমি বলছি যে বাংলা ঝড়ের সাথীর হাত শক্ত করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে, আর ভোটের পাখিকে উড়িয়ে দেবে। এবং ঝড়েও নরেন্দ্র মোদীকে বাংলায় দেখেছিল। ঝড়ের যখন উনি মিটিং করছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি ওখানে রাজনীতি করেছিলেন আলাপন বাবুকে নিয়ে, সবাই জানেন সে চিত্রের কথা। এবং তারপর মানুষের পাশে তারা দাঁড়াননি। বাংলার জন্য যদি কেউ কাজ করতে চেয়েছেন তাহলে সেটা নরেন্দ্র মোদী। দেশের প্রেক্ষাপটে দেখি, যেমন আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে এক্সিট পোলের প্রবণতা দেখেই যখন তিনি খুব ইঙ্গিতবাহী পোস্ট করছেন এক্স হ্যান্ডেলে, তখন তো কোথাও অনেকের স্মৃতিতেই ঘুরে ফিরে আসে 2004-এর প্রসঙ্গ। দেখুন, আপনাকে মনে রাখতে হবে যে এক্সিট পোলে কি এসেছে কি আসেনি সেটা নিয়ে বিরোধীদের রিয়াকশন আপনারা দেখতে পেয়েছেন। আমরা তো কনফিডেন্ট, আমরা জানি আমরা পারফর্ম করেছি, আমরা কাজ করেছি, মাননীয় নরেন্দ্র মোদীজি কাজ করেছেন, এখানে কোনো সেকেন্ড অপশান নেই। এক্সিট পোল বরং কিছু ক্ষেত্রে বেঁধে টেঁধে দেখাচ্ছে। উনি বলছিলেন না একটু আগে প্রদীপবাবু যে 20% হেরফের হতে পারে, হেরফের হবে, সেটা পজিটিভ হবে, সেটা নেগেটিভ হবে না। সুমন বাবুরা তাদের ব্লাড প্রেসার বাড়ছে, তারা হয়তো এটাতে অ্যাডজাস্ট করতে পারছেন না, এসব হয় কংগ্রেসে। আপনি আমাকে একটা কথা বলুন মৌপিয়াদি, আপনি এত বড় একটা শো করছেন, এই শোতে আপনি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না বিরোধীদের কাছে। কে প্রধানমন্ত্রী হবেন, কে দেশ চালাবেন? যারা একজন প্রধানমন্ত্রী ঠিক করতে পারে না, মানুষ চালাবে, তারা যারা একজন স্পেসিফিক ক্যান্ডিডেট দিতে পারে না। আমি আরেকবার সব্যর কাছে চলে যাব। আমরা দেখি যে দেশব্যাপী আর কোনো সমীক্ষার প্রেডিকশন এলো কিনা। একদমই দেশব্যাপী সমীক্ষা আমাদের হাতে আবারও এসেছে, সেখানেও কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ সমীক্ষা আমাদের সামনে এসেছে এখনো পর্যন্ত। ম্যাট্রিজের তরফ থেকে বলা হচ্ছে 353 থেকে 367 এনডিএ, 118 থেকে 133 ইন্ডিয়া, অন্যান্যরা 43 থেকে 68। এক্ষেত্রেও কিন্তু বিজেপিকেই, এনডিএকে এগিয়ে রাখা হয়েছে 353, যদিও সংখ্যাটা 400 পার নয়, 353 থেকে 367। মৌপিয়া, সব্য, ধন্যবাদ। আবারও তোমার কাছে যাব। অর্থাৎ আমরা দেখলাম সিএনএক্সের পর ম্যাট্রিজের যে দেশব্যাপী সমীক্ষা, সেখানেও থাম্পিং মেজরিটি নিয়ে এনডিএ ক্ষমতায় আসছে। 353 থেকে 367 এনডিএর ঝুলিতে, 118 থেকে 133 ইন্ডিয়া ব্লকের ঝুলিতে, এবং অন্যান্যরা 43 থেকে 68। আমি একটু সম্বিতের কাছে আসবো। সম্বিত, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে যদি সত্যি এই প্রবণতা দেখা যায় বা এই প্রবণতার ধারে কাছেও যায় নাম্বার, তাহলে তো নতুন করে আবারও বিরোধীদের ভাবতে হবে যে এত 11 মাস আগে থেকে এত পাটনা বৈঠক দিয়ে তোড়জোড় করেও শেষ পর্যন্ত যতক্ষণ না আঞ্চলিক দলগুলোর নিজেদের আঞ্চলিক ইকুয়েশন সেগুলোকে দূরে সরিয়ে রেখে একটা সর্বাত্মক জোট বা আসন সমঝোতা বা একটা শক্তি হিসেবে সেই অবয়বটাকে গড়ে তুলতে না পারবে, ততক্ষণ অবধি এই বিরোধী শক্তির এত আসন সমঝোতা, এত জোট, এগুলো নিয়ে একটা প্রশ্নের অবকাশ থেকেই যাবে। অ্যাবসলিউটলি, যে পাটনা থেকে যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল সেটা ধাক্কা খেয়েছিল মাঝে, যে অ্যাসেম্বলি ইলেকশন গুলো কয়েকটি রাজ্যে হলো, সেই সময়টাতে কংগ্রেস ভেবেছিল তারা সেখানে খুব ভালো ফল করবে এবং তারপরে তারা একটা ড্রাইভিং সিটে থাকবে আসন সমঝোতার ব্যাপারে, কিন্তু সেটা হয়নি। কিন্তু তবুও অনেক দেরিতে শুরু করেও কয়েকটি রাজ্যে, যেমন মহারাষ্ট্র,
সেখানে বিহারে, সেইখানে তারা একটা আসন সমঝোতা ঠিকঠাক মতো করে উঠতে পেরেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়নি। পাঞ্জাবের ক্ষেত্রেও একটা আপের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা খুব শক্তপোক্ত হয়নি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো, এইখানে যদি আমরা এই এক্সিট পোলের যে প্রেডিকশনস গুলো সেটা দেখি, তাহলে দেখবো কিন্তু যে একমাত্র এই 371 থেকে 400 যে দিচ্ছে সেগুলো ছাড়া কিন্তু 353, 362, 359 এরকম একটা রেঞ্জে রাখা হচ্ছে এনডিএ। গতবারে কিন্তু এনডিএ ছিল 352, তো সেখান থেকে খুব বেশি কিন্তু জাম্প নয়। এবং তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু বিজেপির আসন সংখ্যা কমছে। বিশেষত মহারাষ্ট্রে যদি আমরা দেখি, সব জায়গাতে এনডিএ কে এগিয়ে রাখা হচ্ছে, মহারাষ্ট্রে যদি আমরা দেখি 10 থেকে 15টা সিট কমছে। প্রত্যেকটা রাজ্যে 1টা 2টো 3টে করে কমছে, যেখানে বাড়ছে খুব কম বাড়ছে। কিন্তু যেখানে আসার জায়গা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই দুটো রাজ্যে যদি বিজেপি ভালো ফল করে এবং উত্তরপ্রদেশে যদি 60 থেকে সত্যি 70-72 যেতে পারে বিজেপি, তাহলে কিন্তু তাদের এই যে ঘাটতিগুলো হচ্ছে সেটা পূরণ হয়ে যাচ্ছে। কারণ তামিলনাড়ুর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এক্সিট পোলে কিন্তু খুব বেশি প্রেডিকশন করা হয়নি এনডিএর পক্ষে বা বিজেপির পক্ষে, 1টা সিট দেওয়ার কথা বলা হচ্ছে। কেরলের কোনো একটি দেখছিলাম আমি এইমাত্র পোস্ট করেছেন, সেখানে 1টা সিটের কথা বলা হচ্ছে। কাজেই যদিও এনডিএকে এগিয়ে রাখা হচ্ছে, কিন্তু মোদির ঝড় যে সত্যি 400 পার করে ফেলবে, সেইটা কিন্তু এক্সিট পোলের বিচারে কিন্তু সেই জায়গাটায় আসছে না। কাজেই একটা কোনো ক্ষোভ তো মানুষের মধ্যে ছিল নিশ্চয়ই, সেইটাকে বিরোধী জোট তারা যদি আরো শক্তপোক্ত ভাবে এই আসন সমঝোতাটা করতে পারতো ইলেকশনের আগে, তাহলে হয়তো আরো বেটার জায়গায় যেতে পারতো। শায়ন কিছু বলতে চাই? শায়ন, প্রথম কথা হচ্ছে যে আমি তৃণমূল আর বিজেপির ওই ঝড়ের সময়টা শুনছিলাম, ঝড়ের সময় দিদি আসে, মোদি আসে, কেউ আসে না, কান্তি আসে, ওটা জানি। 1 নম্বর কথা হচ্ছে সম্বিতবাবু যেটা বলছিলেন, খুব ইন্টারেস্টিং কথা, যে বিজেপি 2019 সালে 18টা আসন পেয়েছিল, সেখান থেকে যা মাইনাস হচ্ছে, যা প্লাস হচ্ছে, 25, 26, 27 ছেড়ে দাও, 15 পেরোনোর জায়গা থাকবে না। আবার বলছি, 3 নম্বর কথা, তোমাদের ভিজুয়ালে দেখেছি, আমাদের ভিজুয়াল না, এবারের ভোটে লেফট কংগ্রেস অনেক বেশি ভিজিবল ছিল। বুথ আটকানো থেকে শুরু করে সেলিমদা যে পথ দেখিয়ে দিয়েছিলেন সে পথ, আজকে তন্ময়দা সে পথ দেখিয়েছেন। তুমি বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দলনেতা, আমরা ঘাট ধরে ভুয়ো এজেন্ট বের করতে পারি, নন্দীগ্রামে আমরা ঠেকিয়ে দিতে পারি, হলদিয়া আমরা ঠেকিয়ে দিতে পারি, বা তন্ময়দা আজকে যে কাজ করলেন, সেলিমদা যে কাজ করলেন, সৃজন আজকে ঘুরে যে কাজ করলো, তুমি একটা বিজেপির এরকম কোনো এমএলএ এমপি হোক বা যে কেউ বড় স্টলওয়ার্ড লিডার পশ্চিমবাংলায়, কেন তৃণমূল কংগ্রেসের এই ভয়ঙ্কর যে মেশিনারির বিরুদ্ধে ভোট, কেন আজকে বিজেপি ভিজিবল না? কোথা থেকে পাবে? কোথা থেকে পাবে? কিছু ভিজিবল নেই, খবরে থাকতে হয়। প্রধানমন্ত্রী একটা র্যালি করেন, আমি আবার বলছি, আমি প্লিজ তোমার সময় বলো, তোমার সময় আবার বলো, দ্বিতীয় তৃতীয় দুজনের মধ্যে বিজেপি আর তৃণমূলের মধ্যে মোপিয়াদি আরেকটা কথা, মোপিয়াদি একটা ভ্যালিড মোপিয়াদি প্লিজ জাতীয় দল এখন ইলেকট্রাল বন্ড, প্লিজ এরপর পার্লামেন্টই হবে। মোপিয়াদি একটা মূল কথা বলছি, ইলেকট্রাল বন্ড নির্বাচনের আগে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছিল। রাজ্যে তৃণমূলের দুর্নীতি যেমন ইস্যু, কেন্দ্রে বিজেপির যে ইলেকট্রাল বন্ড সেটাও একটা ইস্যু হয়ে উঠেছিল, রুটি একটা ইস্যু হয়ে উঠেছিল। আবার বলছি, কনফিডেন্সের সাথে বলছি, যা আসছে 4 তারিখে গুলোর একটাও সত্যি হবে না। মহা এক্সিট পোল বিরতির পর দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমি একটু প্রদীপের কাছে আসবো। প্রদীপ, যদি আমরা দেখি যে এখনো পর্যন্ত এ রাজ্যের প্রেক্ষিতে যে প্রেডিকশন এসেছে বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষায়, সেখানে যদি আমরা দেখি তাহলে এই তৃণমূল কংগ্রেস যার উপর মূলত ব্যাংক করছিল, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ইত্যাদি, এই সমস্ত যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো, সেগুলোর কার্যকারিতা, অর্থাৎ শেষ পর্যন্ত মানুষ হাতে কাজ চান নাকি অনুদান চান, এই প্রশ্নটা যদি এই ফলাফলই রিফ্লেক্টেড হয় 4 জুন, এই প্রশ্নটাকে সামনের সারিতে এনে দেবে? দেখুন মৌপিয়াদি, একটা কথা বলি যে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারের উপরে যেরকম নির্ভরশীল ছিল, সেরকম নির্ভরশীল ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা
জাতীয় স্তরে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু সাধারণ মানুষ কি করেছে, একটু সাধারণ মানুষকে বুঝতে হবে পারসেপশনটা হচ্ছে যে এই ভোটটা কিন্তু তারা বিজেপি বিরোধী ভোট দিয়েছে এবং সেই ভোটটা আজকে স্প্লিট হয়ে গেছে বিভিন্ন জায়গায়। যেটা একটু আগে সায়ন বলছিলেন যে ভিজিবিলিটি লেফট কংগ্রেসের, সেটা কিন্তু যথেষ্ট। এবং আমার স্থির বিশ্বাস যে লেফট কংগ্রেসের যে ভোটটা বাড়ছে বা বাড়বে বলে আমার আশা, সেটা কিন্তু হয়তো সিটে প্রতিফলিত হচ্ছে না, কিন্তু অনেক জায়গায় একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে যে হয়তো তৃণমূলের কাছে যে সিটগুলো আসছিল সেগুলো হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। তো ফলে এখন এবং তৃণমূল কংগ্রেস কি বলেছে যে মানুষের কাছে আহ্বান করেছেন যে বাম কংগ্রেসকে ভোট দেবেন না। এই আহ্বানটা মানে কি? এই আহ্বানটা মানে হচ্ছে সরাসরি ইন্ডিয়া জোট, যে সেই জোটের বিরুদ্ধে আহ্বান। এই আহ্বানটা আজকে যদি তৃণমূল কংগ্রেসও জিততো, বাম কংগ্রেসও জিততো, তাহলে ফলাফল তো জাতীয় স্তরে একটাই হতো যে তারা একদিকে আর বিজেপি আরেকদিকে। ফলে স্ট্র্যাটেজিক্যালি তারা হয়তো যে বিধানসভামুখী একটা প্রচার করেছেন, তারা জাতীয় স্তরমুখী নির্বাচনের, লোকসভা নির্বাচনের, একটু আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছিলেন যে ঝড়ে তারা থাকেন এবং সেই জন্যই তো বিধানসভায় মানুষ তাদেরকে ভোট দিয়েছেন। আজকে জাতীয় স্তরে তাদের অবস্থানটা কি? আমি আসবো সুদীপের কাছে আসি। না, আমার একটা জিনিস মনে হয়েছে, গ্রাম বাংলায় এই এতদিন ধরে নির্বাচন করে সাধারণ মানুষ কিন্তু এই কেন্দ্রের নির্বাচন, রাজ্যের নির্বাচন, গ্রাম বাংলার খেটে খাওয়া গরিব মানুষ, তারা না এই তফাৎটা কিন্তু খুব একটা করতে পারে না। আমরা কলকাতা শহরে বসে বা স্টুডিওয়ে বসে যে চুলচেরা বিশ্লেষণটা করছি, মানুষ কিন্তু হ্যাঁ মোদি না মোদির ভোট হয়েছে। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেমন হ্যাঁ মমতা না মমতার ভোট, সেই পোলারাইজেশন হয়েছিল। সুদীপ, যদি আবারও কেন প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের যদি বলতে হচ্ছে যে এক্সিট পোলের এই প্রবণতা সেটাই শেষ অবধি জারি থাকে কিনা? যদি জারি থাকে সুদীপ এখানেই, কারণ আমরা দেখব যে 2021-এ বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগান ভীষণ রকমভাবে কার্যকরী হয়েছিল এবং বাংলার মহিলারা তারা ঢেলে ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। এবারও মহিলাদের যে ভোটের হার সেটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক তৃণমূল কংগ্রেসের জন্য। কিন্তু তাহলে বুঝতে হবে যে সন্দেশখালী ইত্যাদি প্রসঙ্গ সেগুলো ফ্যাক্টর হয়েছে না। আমি আপনাকে বলবো যে আপনি যদি শুধু বাংলা নিজের মেয়েকে চাই বলেন, আপনি কেন বলছেন না যে বাংলা বিরোধীদের বিসর্জন, এই স্লোগানটাও এবারে হিট হয়েছে? আপনি সঞ্চালক, আপনি যতবার যদি বলবেন, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ততবার আমি এখানে আমার উত্তরটা দিয়ে দিচ্ছি। বাংলা নিজের মেয়েকেই চায় এই স্লোগানটা কার্যকরী হয়েছে, এই কথাটা বলেছি 2021-এর 2রা মে পর। বাংলা বিরোধীদের বিসর্জন এটা হিট হয়েছে কিনা সেটার জন্য 4 জুন অবধি আমাদের অপেক্ষা করতে হবে। 100বার বলবেন, নিশ্চয়ই বলবেন। তৃণমূল কংগ্রেস বলতে পারে, আমরা আত্মপ্রত্যয় আমাদের সেই জায়গায় রয়েছে যে আমরা এই স্লোগান এস্টাবলিশ হবে বাংলার বুকে। এবারে মূল বিষয়টা বাংলার মহিলাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। মানে বাংলা বিরোধী মানে কি? যারা বাংলা নন বাংলা বিরোধী, মানে ইউসুফ পাঠানের কথা বলছেন, দেশের নির্বাচনে বহিরাগত বলিনি, বাংলা বিরোধী বলেছি। যে শুভেন্দু অধিকারী বাংলায় থেকে বলেছেন যে টাকা আটকে দেব, খুবই ভালো যে ইউসুফ পাঠান বা কীর্তি আজাদ বা শত্রুঘ্ন সিনহা তারা যখন এখানে এসে, খুবই ভালো কথা, দেশের নির্বাচন। আমার বক্তব্য, দেশের নির্বাচনে এই রাজ্যের যারা বিনোদন জগতের বা ক্রীড়া জগতের বা সঙ্গীত জগতের যারা তারা অন্য রাজ্যে কোন টিকিটটা পেয়েছেন? অন্য রাজ্যে কোন টিকিটটা পেয়েছেন বলতে সেটা তো অন্য রাজ্যে যে রাজনৈতিক দলগুলো আছে সেটা তারা ঠিক করবে। আমাদের যদি অন্য রাজ্যে সেই জায়গা থাকতো, আমরা এখান থেকে তাদেরকে ক্যান্ডিডেট করে পাঠাতাম, তাতে অসুবিধা কি? মানে সৌরভ গাঙ্গুলি, মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা তারা গুজরাটে প্রতিদ্বন্দ্বিতা করার ডাক পান না। যখন বাংলার নির্বাচন হয়েছে তখন আমরা বহিরাগত বলেছি। আমি আপনার স্টুডিওয়ে বসে বলেছিলাম যে 25 দিন পেরিয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। আমরা বলেছিলাম অমিত শাহকে আমরা ওয়েলকাম করছি, আমরা তো বলিনি বহিরাগত। দেশের যে কেউ যে কোনো জায়গা থেকে সাংসদ হতে পারে। বাংলা বিরোধিতা চূড়ান্ত করেছে তৃণমূল কংগ্রেস। এখানে একের পর এক সিট, বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ সিট, সেই সমস্ত সিট এরা হচ্ছে বাইরের লোকেদের দিয়েছে। যদি আমাদের সময় একদম সংক্ষিপ্ত, আমি খুব সংক্ষেপে শুধু সায়নের কাছে যে 10টা আসনে বাম কংগ্রেস
তারা শেষ হাসি হাসবে? কেন মাঝখানের আধ ঘন্টার মধ্যে কি এমন হয়ে গেছে যার জন্য মনে করব না? আপনার চ্যানেল এবং তার সাথে কিছু কোম্পানি তারা তাদের মতো করে কিছু বানিয়েছেন, তারা সেটা দেখাচ্ছেন। আমরা কনফিডেন্ট এনাফ তৃণমূল বিজেপির বাইনারি ভাঙবে এবং আমরা জিতবো, জোট জিতবে। একটা জিনিস পরিষ্কারভাবে বলি, খুব সুন্দর হলো আজকের আলোচনা এবং বাইনারিটাও খুব সুন্দর দেখলাম, তৃণমূল এবং বিজেপি কিভাবে নিজেদের মধ্যে টাইম ভাগ করে নিল। কিন্তু মানুষ এবার ভাবতে শুরু করেছে, মানুষ এবার ভেবে ভোট দিয়েছে যে আগামী দিনে আদৌ তারা ভোট দিতে পারবে কিনা। এটা মহা এক্সিট পোল এখানেই শেষ করব আমি এবং সব্যসাচী। মহা এক্সিট পোল এখানেই শেষ করব। আমাদের নজর থাকবে এই এক্সিট পোলের প্রবণতা, সেটা 4 জুন কতটা প্রতিফলিত হয় নাকি অন্য কোনো চমক অপেক্ষা করে রয়েছে তার দিকে। কারণ অতীতে একাধিকবার যেমন এক্সিট পোলের প্রবণতা সেটাই বহাল থেকেছে, আবার একাধিকবার এক্সিট পোলের পাল্টা চমকও অপেক্ষা করেছে। সবকিছুর উত্তর পাওয়া যাবে 4 জুন। আপাতত মহা এক্সিট পোল এখানেই শেষ করছি। একটু পরেই আমরা ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে এই পেজ 1-এই। দেখতে থাকুন জি 24 ঘন্টা।